নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন হসপিটালে যাব। আমার যে ERCP করা হয়েছিল, বললো পেটের মধ্যে একটা পাইপ আছে, তো সেটা বের করতে হবে। এক সপ্তাহ পর, তো এক সপ্তাহ কমপ্লিট হয়ে গেছে। আর ওটা বললো যে ওটি, তো যাই হোক রিপোর্টগুলো নিয়ে নিয়েছি। এখন অটোয় করে আমরা চলে যাব গড়িয়ায় হিন্দুস্তান নার্সিংহোমে। তো ওখান থেকে ওটা করানো হবে। আর আমার বড়দি আর ছোটো মাসিমা ওরা আমার আগে চলে গেছে, ফোন করেছিল, ওখানে বসে আছে। আর মা সকাল সকাল উঠে একটু কিছু বানালো। আমার তো জলও খাওয়া যাবে না, খালি পেটে যেতে বলেছে। আর মনের বাবার জন্য একটু বেগুন ভাজা করলো, আর ভাত আছে, ও খেয়ে নেবে, কারণ কখন আসবো তাও ঠিক নেই। দুটো খেয়ে নেবে, নিয়ে বেরোবো। তো পুরো পর্বটার সাথে থাক। যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। এক জায়গায় বসে খাও। এই যে বেগুন ভাজার ভাত মা সকালবেলা রান্না করেছে, দুটো খেয়ে নি। আমার তো শরীর প্রচুর দুর্বল, আমি যে না খেয়ে অতক্ষণ থাকবো আর তারপরে পাইপ বের করবে, কতটা কি সহ্য করতে পারবো জানি না। কালকে আবার হিন্দুস্তানে যেতে হলো। মুন ওদিকে মাথা ছানছে সকালবেলা উঠে, আর বলছে ও মা আমি তোমার সঙ্গে যাব। আজকে ছুটি আছে, শনিবার। প্রচুর কুয়াশা দিয়েছে না আজকে? এখনো পর্যন্ত কুয়াশা রয়েছে। তো যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেখেন তারা একটু কমেন্ট করে জানাবেন কারো এরকম ERCP করেছিল কি না, আর কি পদ্ধতিতে পাইপ বের করেছিল। আমার তো জানা নেই, ডক্টর বলল। আর এটা ভাবছি যে 1 মাসের ভিতরে 2 বার অজ্ঞান করা হয়েছে, তো এখনও 1 মাস হয়নি। তারপরে আবার যদি অজ্ঞান করে, বুঝতে পারছি না কতটা কি সহ্য করতে পারবো, কারণ শরীর তো খুব দুর্বল। আর গতকাল পেটের আল্ট্রাসাউন্ড করানোর জন্য আবারও হিন্দুস্তানে গিয়েছিলাম। তো সারাদিন না খেয়ে 4টের সময় আল্ট্রাসাউন্ড হয়েছিল, বলল ওটাও লাগবে। কদিন আগে করিয়েছিলাম, তো আবারও করতে বললো। তারপর 3 রকমের রক্ত রিপোর্ট, সেগুলো সব করলাম। কালকে পুরো না খেয়েছিলাম, আরও শরীরটা দুর্বল হয়ে গেছে। আর ফের আজকের সকাল থেকে জলও খাওয়া যাবে না, এই অবস্থাতে যেতে হবে। অটোয় বসে গেছি, অটোটা ছেড়ে দিয়েছে। আর আমরা চাম্পাটি ছেড়ে চলে এসেছি পাইপটা বের করার বিষয়গুলো আমি বলছি কিছুই হবে না। সামান্য একটা পাইপ দেওয়া আছে, ওটা বার করবে, 10 মিনিটের ব্যাপার। তো বলছি কি হবে জানি না, খুব টেনশনের মধ্যে আছি, রাত্রে ঘুম হয়নি। ডাক্তারবাবু বললো যে আর একটা ছোট্ট ওটির মতোই করে পাইপটা বের করা হবে। ভয় পাওয়ার কিছু নেই। শরীর মানে 2 সপ্তাহ ধরে একদম কাজের হাত, শরীরে কোনো জোর নেই। না খেয়ে না এই তো খেয়ে এবার ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। পাইপটা বার করে দিলে টাইম টেবিলে খাওয়া দাওয়া করো, আর রেস্ট নাও, সবই ঠিক হয়ে যাবে। নিজে বাড়িতে রেখে না, মায়ের কাছে। মা বাড়িতে আছে, মাও খুব টেনশন করছে বাড়িতে। বায়না করছিল যে আজ শনিবার বাবা আমাকে নিয়ে যাও। আমি বললাম তুমি জার্নি হয়ে যাবে, কেন দরকার কি আছে, বাড়িতেই থাকো। আমরা কখন ফিরবো তাও তো জানি না। বললো যে পাইপ বের করার 2-3 ঘন্টা তারপরে ছাড়ি বলছে। বলবে ভগবান জানে, যাই গিয়ে দেখি। সুভাষগ্রাম রেল গেট, এই যে আমরা এখন আছি সুভাষগ্রাম রেল গেটের পাশে, গেটটা পড়ে আছে। এসেছিলাম না আগের দিন। হ্যাঁ, ওই যে আমাদের অটো নিয়ে এলাম, অটোটা ওখানে রেখে দেওয়া হলো পার্কিং করে। আর অনিমা এই যে, চলো দেখি ভিতরের দিকে যাই।
অনিমার দিদি মাসি এসছে, তারা কোথায় দেখবো এবার গিয়ে। ওই তো দিদি সামনে দেখছি। মাসিমা দিদি ওই যে সামনে আসছে, আমরাও ঢুকলাম, ওরাও চলে এসছে। এই যে ওটির পাশে চলে এসেছি আমরা। আর এখানে আর একটা দিদি ভাইয়েরও একই সার্জারি হয়েছে, এই যে বসে আছে অনিমা। আর এই দিদি ভাইটাও একই ধরনের সার্জারি হয়েছে, ওদের বাড়ির সপরিবারে এসছে। দিদি আছে, মাসি আছে, অনিমা খুব টেনশনের মধ্যেই আছে দেখছি। টেনশন করার কোনো দরকার নেই, এক্ষুনি হয়ে যাবে। এই যে অনিমার পাইপ বার করা হয়ে গেছে, আর বাইরে নিয়ে চলে এসছে, বসে আছে বাইরে। চিন্তাটা একটু কমেছে তো? একটু পরে থেকে সবকিছু খেতে পারবে। অনিমা এই যে গরম চা খাচ্ছে, ডিম সেদ্ধ আর বিস্কিট, এটাই এখন খেলো। সকাল থেকে তো পুরো খালি পেটে ছিল, তো আমরাও সেটাই খেলাম সবাই এখানে। হ্যাঁ, 1 ঘন্টা বসতে বললো, যে 2টো রিপোর্ট দেবে। আজ যেটা হলো এখন পাইপটা বার করার যে প্রসেসিংটা হলো, এই রিপোর্টটা দেবে। আর আগামীকাল যে রিপোর্টটা আমরা করেছিলাম, ইউএসজি করেছিলাম, ওই রিপোর্টটাও এখন দেবে। বললো 1 ঘন্টা ওয়েট করো, তোমরা তো চলে যাবে। হ্যাঁ, যে ডক্টর গোলব্লাডার সার্জারি করেছে, ওই ডক্টরকে আরেকবার দেখিয়ে নিতে বলেছে। ওই চাটা খুব সুন্দর বানিয়েছে, লালটা চাটা খাও। ব্যাপারটা হলো, রিপোর্টগুলোর জন্য আমরা প্রায় 1 ঘন্টা বসেছিলাম, অনেক আগেই হয়ে গেছে। তো রিপোর্টগুলো যে দিল, 2টো রিপোর্টগুলো পেয়ে গেলাম। এবার আমরা অটোয় উঠে চলে যাব। আসো, আস্তে আস্তে আসো, সাবধানে। হলো আবার তারপরই গলগলাটা সার্জারি, আবার এই পাইপ বের করতে আসলাম। এরকম বড় পাইপ ওখানে ছিল, বাড়ি গিয়ে দেখাবো। আবার বলছে এখনো তোমার গলগলাটা শুকায়নি, যে ডাক্তার সার্জারি করেছে ওকে আবার দেখাবে। হ্যাঁ, আরেকবার দেখিয়ে নিতে হবে। জীবনটা মনে হয় কেটে যাবে। শুধু ডাক্তারখানায় আসা আর যাওয়া। দিব্যি ভালো ছিলাম, এমন একটা বিপদে জড়িয়ে গেলাম, শেষ হচ্ছে না। চলো সুশীলকে ডাকো। সুশীল, গাড়ি বার করো। বাড়ি পৌঁছে গেলাম, চলো ভিতর দিকে চলো। চলো, বাড়িতে এসে সবাই এক জায়গায় বসে এই কথাবার্তা। আমি যাই বাজার থেকে একটু মাছ নিয়ে আসি, একটু মাছের ঝোল করবে। মাসি এসছে, দিদি এসছে, আমি করবো, কি আছে। মুনমুন, স্নান করেছো না করোনি? ও, আসো সামনে আসো। মাসিরা রেগুলার মাছ খায় যদিও, তো মাংস নিয়ে আসি।
হ্যাঁ অল্প করে নিয়ে আসি। খাইনি 1 মাস, আগের দিন বেগুন ভাজা খেয়ে মাংস নিলাম। মাংস সব খেতে পারবে তুমি তো, বন্ধুরা তবে কম, comment করেছে যে ঝাল কম অনিমা, থাকবে, একটু অল্প খাবে। এই যে সকাল থেকে সবার ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, চা বিস্কিট ডিম সেদ্ধ তো খাওয়া হলো। আর বাড়িতে ফিরে দেখলাম মা সবজি রান্না করেছে আর ডাল রান্না করেছে। তো আমি বাজারে গেছিলাম, বাজার থেকে একটু মাংস নিয়ে এলাম। তো দিদিরা বলছে যে মাংস খাবো না, খিদে পেয়েছে, ডাল মা রান্না করেছে, ডাল সবজি দিয়েই খাবো। তো দিদিরা খেতে বসে গেছে আর মা ওদিকে রান্না করছে মাংস। ফুলকপি আলু আর ডালের বড়ি দিয়ে তরকারি আর ডাল। ঠিক আছে, তুমি একটু অল্প অল্প খাও, হ্যাঁ বিকালে আরেকবার খাবে। মন দুষ্টুমি করনি তো বাড়ি? না, আমি ওই ঘরে ছিলাম। মন কিন্তু আমার যে পাইপটা বের করেছে ওটা দেখার জন্য খুব ব্যস্ত, এখনো দেখিনি কত বড় পাইপ ছিল আমার পেটের ভিতরে। আজকে শনিবার তো মনের নাচের ক্লাস থাকে, গানের ক্লাস, আজকের মনে হয় ক্লাস হয়নি না? আমরা শুক্রবার করে হয়, আচ্ছা, কিন্তু শুক্রবার স্যার আসেনি, ভুলে গেছে। এই যে মা মাংসটা কষাচ্ছে, এবার আমি প্রেসারে দেবো মাংসটা। ওদিকে সবজির তরকারি করেছিল আর ডাল করেছিল, সবাই তো খেয়ে নিল। মাংস হওয়ার সময় কেউ পেলো না, কেননা অনেকটা টাইম হয়েছে আর খিদে পাওয়ারই কথা, সকাল থেকে কেউই খায়নি। তো মা রান্নাবান্না করে রেখেছিল, এসে সবাই খেয়ে নিল। আমি একটু বাজারে গেছিলাম আর একটু চিকেন নিয়ে এসেছিলাম, যে সবাই সকাল থেকে খায়নি আর শুধু ভাত খাবে, ডাল ভাত সবজি ভাত, তার জন্য একটু মাংস নিয়ে এসেছিলাম। তো মা মাংসটা কষাচ্ছে, আমি এবার প্রেসারে দেবো। এদিকে মা মাংসটা কষাতে কষাতে ওদিকে প্রেসার, আর এদিকে মুনমুন কিছু বলবে মনে হচ্ছে। পাইপটা বের করার সময় লাগেনি তো? না, একটু কষ্ট তো হবে, অত বড় পাইপ ভিতরে ঢোকানো ছিল, মন এখনো দেখেনি পাইপটা। মুনমুন কিন্তু প্রচুর টেনশনে ছিল যে মায়ের পাইপটা বার করতে কতটা লাগবে। মনের সময় কাটলো কি করে? ওই তো ওই হারমোনি বাজালাম, তারপরে ওই টিভি দেখছিলাম। দিদিমার কথা শুনেছিলে? দিনমাও ঘরে ছিল, আমিও ঘরে ছিলাম। ডাক বাইরে বেরোনি? দুটো ডাব খেয়েছি। বাহ, দিদি মাসি সবাই এসছে, নিজে হাতে কিছু করে খাওয়ানোর সুযোগ নেই। বাবা শরীর খারাপ, ও আমাদের রান্না করে আরো মাসি এসে সবকিছু করছে, দিদি ভাত বেড়ে দিল সবাইকে, সব ঠিক আছে। আর ওরা ছাড়া কি আছে আর আমার। বর্দি প্রতিটা জায়গায় টাইম টেবিলে আসার আগেও এসছে। বর্দি আসলে ছোট বোনকে না অনেকটাই ভালোবাসে। এই যে সামনে বর্দি বসে আছে, সব দিদিরাই বোনদের ভালোবাসে, আমি একদম, এটা তো স্বাভাবিক হওয়াই উচিত। আর বোনকে দিদিরা কেন ভালোবাসবে না, দাদারা ভাইকে কেন ভালোবাসবে না, সবাই সবাইকে ভালোবাসার দরকার। মানুষ তো কতদিন আছে বলো তো, এই তো জীবন। ভাই ভাইয়ের পাশে থাকবে বিপদে, বোন বোনের পাশে থাকবে, এটাই তো বন্ধন সম্পর্ক। একদম ভাই। একদম। এটা কজন ঘরে, মানে আমাদের তো কজনের বয়স ঘরে তো আছে। হয়ে গেছে, আমরা আর কতক্ষণ থাকবো, হ্যাঁ। আমাদের শেষ হয়ে গেছে। এবার ওরা ভাই বোন ওরা মিলেমিশে থাকবে না, তা কারা মিলেমিশে? একদম। দিদিরও কখনো কোনো সমস্যা হলে ফোন করলে মানে যত শীঘ্রই যেতে পারি সেটাই চেষ্টা করব। ঠিক ঠিক ঠিক, মাসি তো সব সময় বলেছি, কখনো কোনো প্রবলেম হলে একবার জানানোর চেষ্টা করবে। যাই হোক না কেন, বিপদ আপদে যেন সবার পাশে থাকে। সবার পাশে সবাই আমরা থাকতে পারি, এটাই হলো বড় জিনিস, বড় সম্পর্ক। মাসি আর দিদি ওরা আমার আগে চলে গেছে হিন্দুস্তান, গিয়ে ওখান থেকে ফোন করছে, তখন 7:30 বাজে। জেনে আমাদের কাছে নিচে 8টার সময় ডাইরেক্ট অটো রিজার্ভ করে যাওয়া হয়েছে, তো গিয়ে দেখছি ওরা ওখানে বসে আছে। আমরা যখন অটো নিয়ে ঢুকছি, অটোটা পার্কিং করলাম, দিদিরা দেখলাম যে সামনেই দাঁড়িয়ে আছে, দিদি এবং মাসিমা। তো মাসিমাও মানে প্রত্যেকটা সার্জারির সময় মাসিমা অনিমার অনেকটা পাশে ছিল। প্রত্যেকদিন মাসি আসতো, একদম ভয় একদম। পায় বলে আমরা না যাই, ও সাহস পাবে কোথা থেকে? মাসিমাও প্রচুর পরিমাণে অনিমাকে ভালোবাসে। আর মা তো বাড়িতে ছিল, সারাক্ষণ টেনশন, মা সারাক্ষণ টেনশানে।
আমি তো এই মেয়েটার জন্য আমি তো আর যেতে একটা আবার পারতাম। ডাক্তারখানা নিয়ে যেতে পারলে তবে একটা কথা বলি, আমার দুটো সার্জারি হয়েছে মোটামুটি, একটা ইয়ারসিপি, ওটাও একটা ওটি, ছোট্ট ওটি, ওটাও একটা সার্জারির মতো, আর গলব্লাডার স্টোন দুটো হয়েছে, সেটা তো অজ্ঞানে করেছে। আর যখন পাইপটা বের করেছিল তখন কিন্তু যেন বেশি কষ্ট হয়েছে পাইপটা বের করার সময়। প্রায় এতটা পাইপ আমার পুরো গাল দিয়ে ঢুকিয়ে দিয়েছে, এরকম মোটা। তো সেটা প্রায় 20 মিনিট মতো রেখেছিল, মানে পাইপ পাচ্ছিল না, যেটা ঢোকানো ছিল ভিতরে ওটা ক্যামেরায় দেখতে পাচ্ছিল না, অনেকটা সময় লেগেছে। আর ওখানে আমার প্রচুর কষ্ট হয়েছে, মানে ওখানে তো কোনো ওয়াশ টওয়াশ করেনি, শুধু একটা স্প্রে করেছিল মুখে। হ্যাঁ মুখে। তারপরে চোখ বেরিয়ে গিয়ে দমটা যেন চলে যাবে, এর আবার কিছুক্ষণ রাখলে দমটা বেরিয়ে যাবে, খুব কষ্ট হয়েছিল পাইপটা না, ওটা তোমার মনে হচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হয় না। খুব কষ্ট হচ্ছিল। আর বারবার ওই নলটা ভিতর থেকে চলে আসছে, মানে অঘ অঘ হচ্ছে। ডাক্তারবাবু বলছে কি ওটা স্বাভাবিক, করলে একটা ভালো জায়গায় যদি একটা কোনো পাইপ যায় তো সেখানে একটু তো ডিস্টার্ব মনে হবে। তবে কি একটু আধা পাইপ দেয়নি, পুরো একদম 2 হাত 3 হাত এরকম কালো মোটা পাইপ। ওটা তো খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে ওই জন্য অতটা দিতে হয়েছে। হাত দেয় তার কষ্ট হয় সবার কিন্তু আমার সঙ্গে আর একটা দিদি ভাই, তারও একই পাইপ বের করেছে, ওর আবার ঢুকিয়ে বের করে দিল সঙ্গে সঙ্গে। যেখানে